হ্যালো, এসএসসি 26 ব্যাচ। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কলেজে ফিজিক্স পরীক্ষা কেমন হলো? টেস্ট পরীক্ষা কেমন পারফর্ম করলা এটা জানিও। আর আজকে তোমাদের গতির অধ্যায়ের লাস্ট ক্লাস। আমরা এর আগে আগের ক্লাসে হচ্ছে ত্বরণ পর্যন্ত দেখেছিলাম, ত্বরণ আর মন্দন। এখানে হচ্ছে আমাদের আর কয়েকটা তোমাদের যে দুইটা টপিক বাকি আছে এই টপিকটা দেখবো। আর এই আজকের ক্লাসে হচ্ছে তোমাদের গতি পুরোটা শেষ করে দেবো। আর এরপরে একটা ক্লাস আসবে, সেটাতে হচ্ছে শুধু বোর্ডের সিকিউ আর এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করব। তো আজকে আমরা ক্লাস তাহলে শুরু করি। তো দেখো, গতির সমীকরণ প্রথমে যে আমাদের টাইপটা সেটা হচ্ছে গতির সমীকরণ। এটাই আলাদা কোনো টাইপ না, এটা হচ্ছে তোমার এই অধ্যায়ের যে ইকুয়েশন গুলো আছে, সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো আমরা এখানে দেখব। দেন ওই সূত্রগুলা থেকে আমাদের কি করতে হবে, ম্যাথ করতে হবে। তো এটা আমরা দেখব। তো প্রথমে একটা সূত্র দেখি আমরা। আচ্ছা, এটা হচ্ছে সমবেগের সূত্র। সমবেগের সূত্র কি? এস ইকুয়াল ভি টি। ঠিক আছে, এই ভি, এই বেগটা হচ্ছে কি? সমবেগে। অর্থাৎ কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে, সেটা টি সময়ে কতটুক দূরত্ব অতিক্রম করে? এস ইকুয়াল ভি টি। অর্থাৎ ভি সমবেগে গতিশীল কোনো বস্তু টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এস। এস কি? ভি ইন্টু টি। ঠিক আছে, তাহলে ভিটা হচ্ছে সমবেগ, এটা মাথায় রেখো। ঠিক আছে, যখন এটা তোমাকে নির্দিষ্ট করে বলে দিবে যে সমবেগে গতিশীল, এসটা কি? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, যে বলে দিতে পারে যে 5 মিটার/সেকেন্ড সমবেগে একটা বস্তু 2 সেকেন্ড চললে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, বা এরকম দূরত্ব বলে দিল, বেগ বলে দিল, সময়টা বের করতে হলো তোমাকে, বা দূরত্ব বলে দিল, সময় বলে দিল, তোমাকে হয়তো বেগটা বের করতে হবে এরকম। অর্থাৎ মানে এই ইকুয়েশনে কয়টা জিনিস আছে? তিনটা। তিনটার ভিতরে যে কোনো দুইটা জিনিস দেওয়া থাকবে, তোমাকে একটা বের করতে হবে। এই তো হচ্ছে কাজ। আচ্ছা, এরপর আমরা দেখব ত্বরণের সূত্র। আচ্ছা, ত্বরণটা কি ছিল? ত্বরণ এ ইকুয়াল, আচ্ছা, বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন কি? শেষ বেগ মাইনাস আদি বেগ। পরিবর্তনের হার, হার মানে কি? ওটাকে সময় দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের কি? ত্বরণের সূত্র। তাহলে এটা এখানে সমবেগ কিন্তু নয়, আদি বেগ আছে, শেষ বেগ আছে, মানে বেগের পরিবর্তন ঘটেছে। এখন বেগের পরিবর্তনের হার কি? ত্বরণ। এটা আমরা সূত্র দেখে বুঝতে পারছি। দেখো, তোমরা যে বাংলাতে যে সূত্রটা বা ত্বরণের যে সংজ্ঞাটা পড়ো, সূত্র হচ্ছে যে ওইটারই কি? বীজগাণিতিক রূপ। ঠিক আছে, আমরা একটা সংজ্ঞা পড়েছি, ডেফিনেশন পড়েছি, জিনিসটা বুঝেছি উদাহরণের সাহায্যে। এখন ওই জিনিসটাকে বীজগাণিতিক ভাবে উপস্থাপন করতে হবে, এবং যাতে আমরা ওইখান থেকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি জিনিসটাকে। ঠিক আছে, হ্যাঁ, তুমি বাইকের স্পিড বাড়াইলা, ত্বরণ হয়েছে, এটা তো তুমি জানোই, বাট ত্বরণটা কত? তার মানে কি? এখানে ম্যাথমেটিক্যালি তোমাকে এক্সপ্রেস করতে হবে জিনিসটা, তখন আমরা এই সূত্রগুলো আমাদের দরকার। ঠিক আছে, তাহলে ভি কি? শেষ বেগ। ইউ কি? আদি বেগ। আমি একটু লিখে দিই যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। শেষ বেগ। ইউ কি? ইউ হচ্ছে আদি বেগ, আর টি তো সময়, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, ত্বরণ কি? ত্বরণ ভেক্টর রাশি। তোমার এইখানে আরেকটা জিনিস মাথায় রেখো তোমরা, যে আচ্ছা, শেষ বেগ যদি বেশি হয় আর আদি বেগ যদি কম হয়, তাহলে তো এটা পজিটিভ আসবে। এটা তো বুঝছোই যে শেষ বেগ বেশি, আদি বেগ যদি কম হয়, তাহলে আমার অ্যান্সারটা আসবে পজিটিভ। তার মানে বেগটা যদি বৃদ্ধি পায়,
শেষ বেগ কখন বেশি হবে? একটা বেগ ছিল, ওই বেগ থেকে বেগটা বৃদ্ধি পেল, তখন তোমার ত্বরণটা আসবে কি? পজিটিভ। কিন্তু যদি তুমি বেগ আস্তে আস্তে কমাও, তাহলে তোমার ত্বরণটা আসবে কি? নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ এটা কোনো ম্যাটার না। এটা কি নির্দেশ করে? কারণ ত্বরণ কি? ত্বরণ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি ওর একটা দিক আছে প্লাস মান আছে। মাইনাস সাইনটা জাস্ট দিকটা ডিপেন্ড করে, ডিটারমাইন করে, আর কিছুই করে না। ঠিক আছে? তো মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তুমি প্লাস নিয়ে করো বা তুমি মাইনাস নিয়ে করো, তুমি যদি এখানে ইউ মাইনাস ভি করো তাও কোনো সমস্যা নাই। ওকে? ইউ মাইনাস ভি করলে কি হবে? জাস্ট কি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো সাইন চেঞ্জ হলে সমস্যা তো নাই, তাই না? ওটা তো ভেক্টর রাশি। ভেক্টর রাশির সাথে কি মানও থাকে, দিকও থাকে। ওটা জাস্ট তখন এটা নির্দেশ করে যদি ত্বরণটা তোমার নেগেটিভ আসে, বেগের দিক আর ত্বরণের দিকটা কি? আর ত্বরণের দিক হচ্ছে বেগের দিকের বিপরীত দিক। ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, এইখান থেকে আমরা আরেকটা সূত্র নিয়ে আসতে পারি। মানে এটা আসলে আলাদা সূত্র বলা যাবে না, এটাকে যদি একটু অন্যভাবে লিখি, এটা এর আগের ক্লাসেও দেখেছিল তোমরা, যে ভি মাইনাস ইউ ইকুয়াল কি? এটি। তাহলে ভি ইকুয়াল কি হবে? ইউ প্লাস এ টি। ওকে? তাহলে এই ভিটা কি? শেষ বেগ। এটাকে তুমি কি শেষ বেগ নির্ণয়ের সূত্র বলতে পারো, আলাদা কোনো এটা কি সূত্র না। ইউ আদি বেগ আর এ টি। তাহলে আমরা এখান থেকে মোটা দুইটাই সূত্র বলতে পারো, আর এটা জাস্ট এই সূত্রের একটা কি পরিবর্তিত রূপ। ঠিক আছে? তাহলে কয়টা পাইলাম মোট? তুমি এই তিনটাই মনে রাখতে পারো, মেনলি এই দুইটা তোমার মনে রাখতেই হবে। আর এটা তো জাস্ট এই সূত্র থেকে আসছে, মানে এটা আলাদা করে মনে রাখা লাগবে না, বাট রাখবা। ঠিক আছে? কারণ তুমি পরীক্ষার হলে যখন ম্যাথ করতে যাবা, তখন তুমি এই সূত্র থেকে এই সূত্র দরকার নাই, তোমার ডিরেক্ট তুমি লিখে দিবা। ওকে? আচ্ছা, আর এখানে আমরা আরেকটা পেজে যাই। আচ্ছা, আর দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রের দিকে তাকাও। এস কি? দূরত্ব। তার মানে এটা কি? দূরত্ব নির্ণয়েরই একটা সূত্র। এটা কি? দূরত্ব নির্ণয়েরই কি একটা সূত্র। ঠিক আছে? এটা একটা দূরত্ব নির্ণয়ের সূত্র। এই সূত্রে কি কি আছে, কি কি ডাটা আছে? ইউ আদিবেগ আছে, আদিবেগ আছে, এ একটা ত্বরণ আছে, আর টি, এইটি আর এইটি একই, একটা কি সময় আছে। তাহলে যদি এরকম কোয়েশ্চেন আসে যে ইউ আদিবেগে যাত্রা শুরু করে একটা বস্তু এ ত্বরণে টি সময়ে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে, তো তখন এই সূত্রটা দিয়ে আমরা ওটা বের করতে পারবো। ঠিক আছে? ইউ আদিবেগ নিয়ে, ইউ আদিবেগে এ ত্বরণ নিয়ে যাত্রা শুরু করে টি সময় অতিবাহিত হওয়ার পর বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা, এই এই সূত্র তুমি কখন কোনটা ইউজ করবা এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ, যে তুমি একটা ম্যাথ করবা, এই জন্য আমি বলি একটা ম্যাথ করার সময় প্রথমে ম্যাথে কি কি ডাটাগুলো আছে, ডাটাগুলো আইডেন্টিফাই করবা, তারপর কি চেয়েছে সেইটা দেখবা। ঠিক আছে?
দেন এইটা চেয়েছে আমার কাছে এই ডাটাগুলো আছে, ওই ডাটাগুলা দেখবা, দেন তুমি ডিসাইড করতে পারবা যে এইখানে কোন সূত্রটা ইউজ করব, ঠিক আছে? যেমন এই সূত্র দিয়ে তুমি দূরত্ব অতিক্রম বের করতে পারবা, তুমি কিন্তু এই সূত্রেও কিন্তু দূরত্ব আছে, এখানে এস কি দূরত্ব না? তুমি এই সূত্র দিয়েও বের করতে পারবা, ঠিক আছে? তোমাকে দূরত্ব বের করতে বলো, এখন তুমি কোনটা দিয়ে করবা? তখন তুমি বাকি ডাটাগুলোর দিকে দেখবা কি ডাটা দেওয়া আছে। এই সূত্রের ডাটা আর এই সূত্রের ডাটা কি সেম? দেখো এই সূত্রের সময় আছে, এই সূত্রে কি কোনো সময় দেখতে পাচ্ছ? এই সূত্রে কোনো সময় নাই, ঠিক আছে? এই সূত্রে কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ঠিক আছে, ত্বরণ দেওয়া আছে, এই তো, কোনো সময় দেওয়া নাই। তাহলে তুমি দেখবা তোমার কোশ্চিনে কি কি দেওয়া আছে, তোমার যদি দেখা যায় যে সময় দেওয়া আছে, তার মানে তুমি এই সূত্র ইউজ করবা। সময় দেওয়া নাই, ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, তখন তুমি এইটা ইউজ করবা। আর আদিবেগ শেষ বেগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো জায়গায় স্থির অবস্থার কথা বলা আছে কি না, বা থেমে যাওয়ার কথা বলা আছে কি না। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু মানে কি, আদিবেগ কত, 0। আর এত সময় পর গিয়ে বস্তুটা থেমে গেল মানে কি, শেষ বেগ কি, 0। এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইখানে দেখো দুইটা সূত্র দেখলাম, আর এইখানে দুইটা সূত্র দেখলাম, এই চারটা সূত্র, ঠিক আছে? এই চারটা সূত্র দিয়ে তুমি তোমার এই অধ্যায়ের যত ম্যাথ আছে সব ম্যাথ করতে পারবা। এরপরে পড়ন্ত বস্তু আছে, আলাদা কোনো সূত্র আসেনি, এই সূত্রগুলারই জাস্ট ভ্যারিয়েশন, ঠিক আছে? তো এই সূত্রগুলা দেখো, খাতায় নোট করো, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। হ্যাঁ তুমি বেসিক বুঝো, ঠিক আছে, তুমি বেসিক বুঝো, খুব বেশি করে বুঝো, কিন্তু তুমি কি ম্যাথ করতে গেলে এগুলো কিন্তু তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? তুমি ম্যাথ, তোমার সূত্রই যদি মনে না থাকে তাহলে কি তুমি ম্যাথ করতে পারবা? না, পারবা না, ওকে? তো এই সূত্রগুলা, এই চারটা সূত্র যেন ঠোঁটের সামনে থাকে, দরকার হলে তুমি 10 বার 20 বার এই সূত্রগুলা লিখো, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে যে তোমার দেখা গেল তুমি ম্যাথ বুঝতেছো ভাইয়া, মানে সবই বুঝতেছো, কেমনে কি করো, তুমি সূত্রই ভুলে গেছো, তাহলে তো হবে না, ঠিক আছে? তাহলে আমরা চারটা সূত্র দেখলাম। হুম, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব, আজকেই করব ম্যাথ, আর এরপরে তো তোমাদের আরেকটা ক্লাস নিব, ওইখানে বোর্ড সিকিউ গুলা দেখবো, এমসিকিউ গুলা দেখবো, দেন ওইখানে দেখবো যে আমরা আসলে কেমনে সূত্রগুলা ইউজ করতেছি, ওকে? আচ্ছা এরপরে, আচ্ছা গতির লেখচিত্র। আচ্ছা গতির লেখচিত্র খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু অনেক সময় তোমাদের সৃজনশীলে দেখা যায় যে ডিরেক্ট লেখচিত্র তুলে যায় উদ্দীপকের জায়গায়। তো লেখচিত্র কয়েকটা ভ্যারিয়েশন আমরা দেখবো, বেশ কয়েক ধরনের লেখচিত্র দেখবো। আচ্ছা লেখচিত্রের একটা জিনিস তোমরা বলো, যে লেখচিত্রে সাধারণত আমরা তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চিনি, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি, এক্স আর ওয়াই, ঠিক আছে? আচ্ছা এক্সটা কি, এক্সটা হচ্ছে স্বাধীন চলক, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে কি অধীন চলক। হুম, আচ্ছা এইখানে একটা পয়েন্ট থাকে, দেন ওই পয়েন্টটাকে আমরা কি এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এটা ধরলাম পি একটা পয়েন্ট, এটা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি, এই তো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ওকে? এখন এই আমরা হচ্ছে লেখচিত্র দেখবো গতির, ঠিক আছে? তাহলে কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তো আমরা এক্স অ্যাক্সিসে একটা জিনিস রাখবো, ওয়াই অ্যাক্সিসে আরেকটা জিনিস রাখবো, দেন এক্স অ্যাক্সিসের জিনিসের পরিবর্তনে আমরা দেখবো ওয়াই অ্যাক্সিসের জিনিসটা কেমন বিহেভিয়ার করে, এটা আমরা দেখি, চলো দেখলে বুঝতে পারবো ভালো করে। আচ্ছা, আর তার আগে তোমাদের আরেকটা জিনিস এখানে আমরা দেখবো, সেটা ঢাল দেখবো। হ্যাঁ, তো ঢালটা হয়তো তোমরা তোমাদের ম্যাথেমেটিক্সে পড়ছো হয়তো, তারপরও না পড়লেও সমস্যা নাই, ওইখানে আমরা আসলে ম্যাথের অতটা ডেপথে চাওয়া লাগে না। হ্যাঁ, খুবই হালকা টাচ দিব আর কি। আচ্ছা, উম, আচ্ছা এটা আমাদের কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষে কি স্বাধীন চলক, স্বাধীন চলক একটা হচ্ছে যে সময়, সময় কারো ওপর ডিপেন্ড করে না, কিন্তু সময়ের ওপর একটা বস্তুর গতি ডিপেন্ড করে, ঠিক আছে? এইখানে দিলাম দূরত্ব, তাহলে সময় কি স্বাধীন, বাট দূরত্ব কিন্তু স্বাধীন না। একটা জায়গা থেকে তুমি এইখানে আছো 0 সেকেন্ড,
5 সেকেন্ড তুমি এখন হাঁটা শুরু করবা, 5 সেকেন্ডে একটা ডিস্টেন্স যাবা, 10 সেকেন্ড আরেকটা ডিস্টেন্স যাবা, তাহলে এটা কি তোমার টাইমের উপর ডিপেন্ড করতেছে না? তুমি কত দূরত্ব যাইতে পারবা, তুমি যত টাইম ধরে হাঁটবা তুমি তত বেশি দূরত্ব যাবা। ঠিক আছে, তাহলে এটা বুঝেছো? ওকে, এখন সময় নিলাম, দূরত্ব নিলাম, দূরত্বকে এস দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে যদি এইরকম একটা রেখা পাওয়া যায়, আচ্ছা এইরকম যদি একটা রেখা পাওয়া যায়, তাহলে এই রেখা দ্বারা, এই গ্রাফটা দ্বারা কি নির্দেশ করতেছে বলো? এই গ্রাফ দ্বারা কি নির্দেশ করছে? আচ্ছা এটা তো 0 পয়েন্ট, তাই না? রাজশাহী 0 পয়েন্ট না, এটা মূলবিন্দু 0 পয়েন্ট যেটা আমি বলছি। ওকে, তো এই জিরো টাইম থাইকা এই যে এইখান অব্দি ধরলাম এটা টি সময় অতিবাহিত হয়ে গেছে, সময় চলতেছে, টি সময় পার হয়ে গেছে, বাট দূরত্ব তো ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? ওই ওয়াই অ্যাক্সিস বরাবর কি কিন্তু তুমি পরিবর্তন দেখেছো? ওয়াই অ্যাক্সিস মানে কি আপ অ্যান্ড ডাউন গ্রাফ হতে হবে, ঠিক আছে? কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছ না। ওকে, তার মানে এই জায়গায় বস্তুটা কি কেমনে আছে? দূরত্ব যদি আমার এইদিকে আস্তে আস্তে বাড়তো, এখান থেকে আস্তে আস্তে বাড়তো, তাহলে এটা হ্যাঁ দূরত্ব পরিবর্তন হয়েছে। বাট এইখানে ওয়াই এর ভ্যালু যা, এইখানে ওয়াই এর ভ্যালু যা, এইখানেও ওয়াই এর ভ্যালু তাই না? তার মানে কি দূরত্বের কোনো পরিবর্তনই হয়নি। ঠিক আছে, তো সময় অতিবাহিত হয়ে গেছে, দূরত্বের পরিবর্তন হয়নি, তার মানে এই বস্তুটা কি স্থির, এই বস্তুটা কি স্থির অবস্থায় আছে। ঠিক আছে, বস্তুটা কি স্থির অবস্থায় আছে। আবার এখানে নিলাম সময়, দূরত্ব বা সরণ ধরো। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে এটা মূল বিন্দু থেকে গ্রাফ পাইলাম, এইরকম এরকম একটা গ্রাফ পাইলাম। ঠিক আছে, আচ্ছা এইখানে কি দূরত্বের পরিবর্তন হয়েছে, মানে একটা বেগ পাওয়া গেছে। ঠিক আছে, এইটা একটা বেগ পাওয়া গেছে। তো এখন গ্রাফটা তো এরকমও হইতে পারতো, তাই না? এরকমও হইতে পারতো, এরকমও হইতে পারতো, যে কোনো রকম গ্রাফ হইতে পারতো। এই গ্রাফের একটা স্পেসিফিক আছে তার মানে। ঠিক আছে, এমনে হইলো কেন? এটা কি মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া গেছে। মূল বিন্দুগামী কি, এটা কি একটা সরল রেখা না? আর আমি ওইখানে যে গ্রাফ দেখাইছিলাম এগুলা কি, এগুলো তো বক্ররেখা। ঠিক আছে, আচ্ছা এই বক্ররেখা মানে কি? বক্ররেখা মানে আগে দেখো এক্স অ্যাক্সিসে সময়, ওয়াই অ্যাক্সিসে দূরত্ব। যদি বক্ররেখা পাও মানে এখানে অসম বেগ আছে, সরল রেখা পাওয়া গেছে মানে এটা সমবেগ আছে। ঠিক আছে, এটা কি আছে? সমবেগে আছে, সমবেগে আছে। ঠিক আছে, এখন আমি মনে করো যে সমবেগ, এটা যে সমবেগ, এটার আরেকটা প্রুফ হচ্ছে তুমি এই রেখার ঢাল নির্ণয় করতে পারো। এই রেখার কি নির্ণয় করতে পারো? ঢাল নির্ণয় করতে পারো। তুমি যে কোনো পয়েন্টে ঢাল নির্ণয় করতে পারবে, তোমার যেইখানে ইচ্ছা সেইখানে। তুমি যদি মনে করো আমি এই পয়েন্টে ঢাল নির্ণয় করব, আমি এই পয়েন্টে করব, করতে পারো এই পয়েন্টে করব। কি করবা? এইখানে একটা ভূমি আঁকবা, এইখান থেকে লম্ব নিবা। তুমি যদি মনে করো এই 2 পয়েন্টে করবা, তাও করতে পারো। ঠিক আছে, ঢালটা কি? এই যে এইখানে অ্যাঙ্গেলটা আছে না থিটা, এইখানে অ্যাঙ্গেল আছে থিটা। ঠিক আছে, এইখানে ঢালটা হলো ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা মানে কি জানি আমরা? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বরাবর কি আছে বলো তো? লম্ব বরাবর দূরত্ব আছে, ধরলাম এটুকু ডেল এস, আর এখানে সময় আছে এটুকু ধরলাম ডেল টি।
কারণ এটা তো পুরা টিটা না, পুরা এস তো না। তো জন্য আমরা ডেল এস ধরলাম, ডেল টি ধরলাম, যে এস এর বা টি এর একটা ক্ষুদ্র অংশ, ঠিক আছে? তাহলে ডেল এস বাই ডেল টি, বা এই ত্রিভুজের এটুকু, এই দুই পয়েন্টের ঢাল, এই দুই পয়েন্টের ঢাল, পুরা রেখার ঢাল একই, তাই না? এইখানকার অ্যাঙ্গেল থিটা, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলই কি সমান না? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দূরত্ব বাই সময়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা দেখব। আমরা আসলে গ্রাফের অনেক কিছুই দেখতে পারি, ঠিক আছে? অনেক ধরনের গ্রাফ করা সম্ভব। আমি এতগুলা করছি, তোমরা যদি পারো আরো বেশ কিছু নিজেরাই গ্রাফ বানাবা। হ্যাঁ, ওইখানে তুমি আরেকটা অসমবেগের গ্রাফ বানাই দিবা। কলম পড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা গ্রাফে দেখি আমরা। তাহলে এই গ্রাফের মেন জিনিসটা দেখা হলো না। তাহলে এটা কি? এটা হচ্ছে সমবেগ। এটা সমবেগের একটা গ্রাফ। এইখানে টি সময় নিলাম, এইখানে ভি বেগ নিলাম। এবার ওয়াই অ্যাক্সিসে কি নিয়েছি? বেগ নিয়েছি। এইবার যদি এই গ্রাফটা এরকম পাওয়া যায়, টি সময় চলে যাচ্ছে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগ যেটা ছিল সেটাই আছে। এই গ্রাফটা কিসের বলো তো? এই গ্রাফটা কিসের তোমরা বলো? আমি তো বলবোই, তোমরা এই ক্লাস করতে করতে ভাবো, ভাইয়া বলার আগে বা লেখার আগে তোমরা ভাবো এই গ্রাফটা কিসের। টি সময় চলে যাচ্ছে, বেগ কোনো পরিবর্তন হয়নি, একদম কি একটা সমান্তরাল রেখা পাওয়া গেছে। এটা তাহলে কিসের? এটা হচ্ছে সমবেগের গ্রাফ। কেন বুঝতে পারছো? এইটা বুঝলে এটা বুঝবা। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম কয়টা গ্রাফ দেখলাম? তিনটা দেখলাম। আরো কিছু গ্রাফ দেখতে হবে আমাদের। ওকে, তিনটা দেখেছি তাই না? এটা 4 নাম্বারটা। আচ্ছা, এইবার দেখো, তখন আমরা দূরত্ব আর সময়ের গ্রাফে মূলবিন্দু আমি একটা সরলরেখা পেয়েছিলাম। এবার বেগ আর সময়ের গ্রাফে একটা মূলবিন্দু আমি সরল পাইলাম। তাহলে বেগ আর সময় এই গ্রাফে, এই যে রেখাটা, এটা কিসের রেখা? তাহলে এটা ত্বরণের রেখা। একটা মজার জিনিস দেখো। আচ্ছা, দূরত্ব আর সময়ের গ্রাফ, এই রেখাটা পেয়েছি কি? এই রেখাটা নির্দেশ করছে বস্তুটা স্থির আছে, মানে ভি ইকুয়াল 0, ঠিক আছে? বেগ নির্দেশ করেছে, দূরত্ব সময় বেগ নির্দেশ করেছে, সমবেগ। আচ্ছা, বেগ আর সময়, বেগ আর সময় নির্দেশ করেছে সমবেগ, বাট সমবেগে মানে কি? এইখানে ত্বরণটা কি 0 না ভাইয়া? বেগের তো পরিবর্তনই হয়নি, তার মানে ত্বরণটা 0, তার মানে এই রেখাটা আলটিমেটলি ত্বরণকে নির্দেশ করছে, ঠিক আছে? এই রেখার জন্য কি এটা সমবেগে আছে, এটাও যেমন সত্য, এখানে ত্বরণের মান 0, এটাও কিন্তু সত্য। ওকে, এখন বেগ আর সময় এই রেখাটা তার মানে ত্বরণের, ঠিক আছে? এখন ত্বরণের রেখা, তাহলে এখানে ত্বরণটা কি ধরনের? আচ্ছা, ত্বরণটা কি ধরনের? এটা থেকে দেখো তো ভাইবা, দেখো তো। দূরত্ব আর সময়ে মূলবিন্দুগামী সরলরেখা পেয়েছিলাম, রেখাটা হয়েছিল কিসের? সমবেগের। তাহলে এটা কি রেখা হবে? এটা হবে সমত্বরণের। এটা হবে সমত্বরণের। সমত্বরণ লিখি জাস্ট, সমত্বরণ। যদি এরকম হইতো, এখানে টি আছে, এখানে ভি আছে,
রেখাটা হলো এরকম, তাহলে এটা কি অসমতরণ, সহজ হিসাব। ওকে, তাহলে এটা হলো সমতরণের রেখা। সিম্পলি এই থিটাটা কি ঢাল, যে কোনো পয়েন্ট নিয়ে বের করতে পারো। আমাকে এই দুই পয়েন্টের যদি বের করতে বলে, তুমি এই দুই পয়েন্টের বের করবা, একই হবে, দুইটা থিটাই সেম। তুমি তখন কি নিবা, এখানকার ডেল ভি নিবা, এখানের জন্য ডেল টি নিবা, ট্যান থিটা ইকুয়াল ডেল ভি বাই ডেল টি। তুমি কি পাবা, একটা আলটিমেটলি কি ত্বরণই পাবা। ঠিক আছে, তুমি এখানে কি একটা ত্বরণ পাবা। মানে এই বেগ বনাম সময় লেখচিত্রে ঢালটা হলো কি ত্বরণ, কারণ এই রেখাটা তো ত্বরণই নির্দেশ করে। ঠিক আছে, তাহলে একটা তুমি কি পাবা, ত্বরণ পাবা। ওকে, আচ্ছা যদি এরকম করা হয়, এইখানে সময় টি দেওয়া আছে, এইখানে এ ত্বরণ দেওয়া আছে, দেন যদি এরকম একটা গ্রাফ পাওয়া যায়, তাহলে এটা কি ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাও কি, এটা আলটিমেটলি কি সমত্বরণেরই গ্রাফ। এটাও কি, এটাও সমত্বরণের গ্রাফ। ঠিক আছে, আমার লেখা একটু বাজে, হ্যাঁ, বাট বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা যে ভাইয়া লেখা একটু উন্নত করেন। ওকে, তাহলে এটা সমত্বরণের একটা গ্রাফ, এটাও সমত্বরণের একটা গ্রাফ। এইটা হলো বেগ বনাম সময়, এটা ত্বরণ বনাম সময়। ঠিক আছে, আগের গ্রাফগুলা কি দূরত্ব বনাম সময়ের গ্রাফ, কি নির্দেশ করেছে, বস্তুটা স্থির আছে। এই যে এগুলা তোমাদের এখানে কিন্তু আরো অনেক গ্রাফ আঁকা যাবে। ঠিক আছে, তোমাদের এই দূরত্ব, বেগ, ত্বরণ এগুলা নিয়ে সময়ের রেসপেক্টে আরো অনেক গ্রাফ আঁকা যায়। ঠিক আছে, তো আমরা এই যে মেনলি কয়েকটা দেখলাম। হ্যাঁ, তো এরপরে হচ্ছে দেখো একটা প্রবলেম দেওয়া আছে, আর গ্রাফগুলো তোমরা দেখো, গ্রাফগুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কিন্তু কারণ গ্রাফ থেকেও কিন্তু ম্যাথ আসবে। ওকে, তো এটা দেখো তোমরা। আচ্ছা দেখো, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা সূত্রগুলা দেখলাম, গ্রাফ দেখলাম। আচ্ছা, গ্রাফ নিয়ে ম্যাথ হয়তো আজকে স্লাইডে নাই মনে হয়, এরপরে সৃজনশীল যেদিন দেখবো সেদিন দেখবো। সূত্রগুলা তো দেখেছি তাই না, কি কি সূত্র দেখেছো বলো তো? চারটা সূত্র ছিল না, একটা ছিল কি এস ইকুয়াল ভি টি, কিসের জন্য, সমবেগের জন্য। আচ্ছা, তারপর ছিল কি এর একটা সূত্র ছিল ভি মাইনাস ইউ বাই টি। তারপর আরেকটা ছিল এস এর সূত্র, এটা কখন, যখন সময় দেওয়া থাকবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরেকটা ছিল কি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ঠিক আছে, এটাতে কোনো সময় নেই। আচ্ছা, এবার আমরা প্রশ্নে চলে যাই। আচ্ছা, ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান, এটা মাথায় রাখো, স্থির অবস্থান হতে একটি বিমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো বেগ না, এটা আবার বেগ লেখছে কেন, এটা হবে ত্বরণ। ঠিক আছে, ত্বরণে 2 কিলোমিটার চলে, 2 কিলোমিটার চলে। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে, কত সময় লাগবে, মানে আমাকে টি চাইছে, টিটা বের করতে হবে। কি দেওয়া আছে, 2 কিলোমিটার, এটা কি, এটা একটা দূরত্ব এস। ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড এ। স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে আদিবেগটা কত, 0। ঠিক আছে, এখন তুমি এই চারটা জিনিসের দিকে তাকাও, এই চারটা জিনিস নিয়ে কোন সূত্রটা আছে এটা ভাবো। এই যে এইখানে সূত্রগুলা লেখা আছে, এই চারটা জিনিস কোন সূত্রে আছে এটা তোমরা দেখে বলো। ঠিক আছে, বলো কোন সূত্রে আছে। আচ্ছা, 3 নাম্বার সূত্রটাতে আছে তাই না, তাহলে 3 নাম্বার সূত্রটা আমরা লিখি, এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমরা যখন ম্যাথ করবা, আমরা জানি, এখানে লিখবা আমরা জানি, আমরা জানি দিয়ে সূত্র লিখবা, এইদিকে এই ডাটাগুলো তুলে ফেলবা। ঠিক আছে,
আমি এখানে তুলছি না। তাহলে এস ইকুয়াল, আচ্ছা ইউটি, ইউ কত 0, তাহলে ইউটি কত, পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাকে কি বের করতে হবে, টিটা বের করতে হবে। ওকে, তাহলে আমি যদি প্রথমে টি স্কোয়ার নিই, তাহলে 2 এইদিকে এসে গুণ হবে 2s বাই কি এ। এবার আমি টিটা বের করব, তাহলে এইদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এখন আমি মানগুলো বসাই দিব। 2s, এস কত, 2 কিলোমিটার, 2 কিলোমিটার মানে কত, 2000 মিটার, মিটারে নিতে হবে, ঠিক আছে। এসআই এককে সব সময় কাজ করতে হবে। এ কত, এ হচ্ছে 10। তাহলে এই 10 এর সাথে এখানকার একটা 0 কাটা, 2 ইন্টু 2 400, তাহলে রুট ওভার কত হবে, রুট ওভার হচ্ছে রুট ওভার 400 মানে 20 সেকেন্ড, ঠিক আছে, 20 সেকেন্ড। এখানে আমি পুরো সেক লিখে দিলাম, তুমি জাস্ট এস দিবা, সমস্যা নেই। তাহলে রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে, 20 সেকেন্ড। কেমনে বের করলাম, প্রথমে এই 4টা জিনিসকে আইডেন্টিফাই করলাম। 4টা জিনিস আইডেন্টিফাই করে আমি মাথার মধ্যে এটা ভাবলাম যে আচ্ছা এই 4টা জিনিস কোন সূত্রে আছে, এই সূত্রে আছে, ঠিক আছে। দেন আমি এই সূত্রটা লিখলাম, যে যে জিনিসগুলো মান দেওয়া ছিল মানগুলা দিয়ে দিয়েছি, যেটা বের করতে বলেছে সেটা বের করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা তোমরা পড়ো, খাতায় তুলো, ঠিক আছে। দেন ম্যাথে কি বলছে, কি চাইতেছে এটা দেখো তোমরা। ওকে, কয়টা বলছে, ওকে। আচ্ছা, গভীর একটা কূপে একটা পাথর নিক্ষিপ্ত করা হলো, একটা কূপের মধ্যে একটা পাথরকে নিক্ষেপ করা হলো। কূপের মধ্যে শব্দের বেগ দেওয়া আছে, এটা কিসের বেগ, একটা শব্দের বেগ দেওয়া আছে। পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের করা আছে, ঠিক আছে। এই ম্যাথে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ওই কূপের উচ্চতাটা বা কূপের গভীরতাটা, এটা মিসিং আছে। তো কূপের গভীরতা এখানে আমি লিখে দিই আলাদা করে, চুয়াল্লিশ, এটা ঠিক আছে। এটা হচ্ছে কূপের গভীরতা, এটা দেওয়া নেই। আমি প্রথমে ধরলাম এরকম, এটা কূপ, ঠিক আছে। এই কূপের গভীরতা হচ্ছে 44 মিটার গভীরতার একটা কূপ। ওকে, আচ্ছা, এটা আসলে কূপ তো আর ভূপৃষ্ঠের উপরে থাকে না, এটা ভূপৃষ্ঠ থেকে নিচেই আছে, আমি নিচের জাস্ট লেয়ারটা দেখেছি। ওকে, তাহলে 44 মিটার একটা কূপ। এখন বিষয় হচ্ছে যে এইখান থেকে একটা পাথর পড়লো, এটা মনে করো ওই পাথরের টুকরা, ওই পাথরের টুকরাটা এখানে পড়বে। এইখানে ধরলাম আমার পানি আছে, পানির লেয়ার একদম নিচে, পাথরটা এখানে পড়বে, পড়তে সময় লাগলো সাপোজ টি1। পাথরটা নিচে পড়বে, পড়তে সময় লাগলো টি1। ওকে, পানিতে পড়বে, তারপর কি, শব্দটা যাবে উপরে। পাথর যে নিচে পানিতে পড়লো, তোমরা দেখবা, তোমরা নিজে হয়তো ছোটবেলায় করেছো, আমি করেছি, যে একটা পাথর ফেলতাম কুয়ায়, তো দেখা যাচ্ছে আমি দেখলাম যে ওটা পড়লো, দেন পড়ার একটু পরে সাউন্ডটা আমার কানে আসতো, হ্যাঁ আমি দেখতে পাইতাম যে হ্যাঁ ওটা পানি টাচ করে ফেলেছে, কিন্তু সাথে সাথে শব্দ হতো না, শব্দ হতো একটু পরে।
তাহলে এটা আসে, এখানে আসতে পরে, দেন পরে আবার কি এটার সাউন্ডটা যায় উপরে, ঠিক আছে। এটা কি হলো, আচ্ছা এরকম করে দিলাম, ওকে। তাহলে এইখান থেকে শব্দটা যাবে, এইখানে পাথরটা আসা পড়বে, দেন এইখান থেকে কি শব্দ যাবে, শব্দ যাইতে সময় ধরলাম আমার T2, ঠিক আছে। নিচ থেকে শব্দ যাইতে সময় লাগলো T2 ধরলাম। এখন আমাকে বলছে যে আচ্ছা এটি পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময়, আর নিক্ষেপের মুহূর্ত থাইকে, তাহলে পড়তে একটা টাইম লাগবে, আবার কি ওই পড়ার পর শব্দ যাইতে একটা টাইম লাগবে, তাহলে এই টোটাল সময়টা কত এইটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে বের করব যে আসলে পড়তে কতটুকু টাইম লাগবে, ঠিক আছে, পড়তে কতটুকু টাইম লাগবে। আচ্ছা, পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর আগেই আমরা এটা ম্যাথ করতে পারবো, সমস্যা নাই। হুম, আচ্ছা এখন একটা জিনিস, তোমরা তো ত্বরণ পড়েছো, ত্বরণ পড়ার সময় কি অভিকর্ষ ত্বরণ পড়েছো, অভিকর্ষ ত্বরণ কি জি, তার মানে আমাদের যে সূত্রটা ছিল, আমার তো এখানে সময় বের করতে হবে, মাথায় রাখো আমার কি দরকার, আমার বের করতে হবে সময়, সময় টি বের করতে হবে। আমার এখানে একটা ডাটা দেওয়া আছে, এইচ দেওয়া আছে গভীরতা, এটাকে আমি কি সিমিলারলি এটাকে একটা দূরত্ব হিসাবে কনসিডার করতে পারি এস, ঠিক আছে। আচ্ছা পাথর যখন উপর থেকে ফেলা হয়, উপর থেকে যখন পাথরটা ফেলা হয়েছে, পাথরটা স্থির ছিল, তাহলে পাথরটার আদিবেগ কত, জিরো, ইউ ইকুয়াল কি হবে জিরো, ঠিক আছে। তাহলে এইচ বা এস যেটা বলো ওইটা জানি, স্থির অবস্থা যদি ছিল জিরো, আমাকে বের করতে হবে সময়টা কতটুকু লেগেছে। আচ্ছা আরেকটা জিনিস, এইখানে তুমি এ ত্বরণটাকে কি ধরবা, অভিকর্ষ ত্বরণ জি, আমরা পড়ন্ত বস্তু মনে হয় এর পরেই আছে, দেখি দাঁড়াও, ওহো, আচ্ছা পড়ন্ত বস্তুটা আমরা স্কিপ করে গেছি, আগে আমাদের এখানে ছিল, আমিও বলি পড়ন্ত বস্তুর স্লাইড কোথায়। আচ্ছা সমস্যা নাই, আমরা পড়বো পড়ন্ত বস্তু, সমস্যা নাই, আমরা ম্যাথটা করে ফেলি, এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাহলে তুমি ত্বরণটা পাইলে কি জি, ঠিক আছে, তুমি জাস্ট এই ম্যাথটা বুঝো, সমস্যা নাই, পড়ন্ত বস্তু আমরা পড়বো এখনই দেখবো, ওকে। আমরা আগে ম্যাথটা করে নিলাম, পড়ন্ত বস্তু পড়ার আগে পড়ন্ত বস্তুর একটা ম্যাথ করে ফেললাম, ঠিক আছে। আমিও তো বলি যে আগে ম্যাথ চলে আসলো, ইয়াটা কই, স্লাইড কই। আচ্ছা ঠিক আছে, এই যে চারটা ডাটা পাইলাম আমি, এখন তাহলে সূত্র কোনটা ইউজ করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। তাহলে আমি এইখানে এস এর জায়গায় তুমি যেটাই লেখো সমস্যা নাই, এই এইচ আর এস দুইটা একই জিনিস, ঠিক আছে। আমি এস ধরেই করলাম, যেহেতু তোমাদের পড়ন্ত বস্তু এখনো পড়া হয়নি, জাস্ট পড়ন্ত বস্তুতে এসটা এইচ হয়ে যাবে, ঠিক আছে, এটা জি হয়ে যাবে, এই তো এতটুকুই। তাহলে এস এর মান কত, 44, ইউ জিরো, তার মানে এটা পুরোটাই জিরো, ঠিক আছে। তাহলে হাফ, এবার কি এর জায়গায় কি হয়ে যাবে, জি হয়ে যাবে, অভিকর্ষ ত্বরণ, টি অন নিয়েছি আমরা সময়টা, এখানে টি ওয়ানটাই লিখি, টি ওয়ান স্কোয়ার, আমাকে বের করতে হবে কি টি ওয়ান। আচ্ছা টি ওয়ানটা বের করবো কেমনে, রুট ওভার 2 ইন্টু 44/9.8, ঠিক আছে। আমরা টি ওয়ানটা এখান থেকে বের করি, তিন সেকেন্ড। তাহলে পাথরটা কুয়ায় পড়তে সময় লাগলো 3 সেকেন্ড, এখন পড়া শব্দটা তো উপরে যাবে, তাহলে এই এই শব্দটা যাইতে কতটুকু সময় লাগবে, দেখো তোমার এখানে শব্দের বেগ দেওয়া আছে, শব্দের বেগ কত দেওয়া আছে, 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা
কুয়ার যেটা গভীরতা বা এটাকে আমরা কি এস দ্বারা ডিস্টেন্স হিসাবে নিয়েছি, এটা কত দেওয়া আছে? 44 মিটার। আচ্ছা, শব্দের বেগটা কি? সমবেগ। শব্দ কি সমবেগে চলে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা t2টা বের করব, সময়টা বের করব। তাহলে আমরা জানি s ইকুয়াল কি vt। আমরা এবার t2 নিব, এটাকে t2 হিসাবে ধরে নিচ্ছি। তাহলে s বাই v। তাহলে s হচ্ছে 44 আর v হচ্ছে কত? 340। তাহলে আমরা t2টা এবার বের করি। জিরো পয়েন্ট 0.13 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এবার মোট সময়টা কত? মোট সময় ইকুয়াল কি t1 প্লাস কি t2। মোট সময়টাকে ধরলাম আমরা t, দেন t1 আর t2 যেটা যোগ করে দিই। তাহলে 3 প্লাস ওইখানে কত পাইছি? 0.13। তাহলে 3.13 সেকেন্ড, ঠিক আছে? এতটুক সময় লাগবে। পাথরটা পড়বে, আবার পাথরটা শব্দ তোমার কানে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা লাস্ট স্লাইডে চলে এসেছি। আমরা পড়ন্ত বস্তু এটা মিস করেছি। পড়ন্ত বস্তু আমরা এখন এখানে দেখে নিব, কোনো সমস্যা নাই। আমাদের ম্যাথ, ওইটা তোমরা বুঝছো কিনা বলো? ম্যাথ বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে? না। ওকে, আমি আবার না বলে দিলাম, তোমরা জানাই। পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তু সহজ হিসাব, উপর থেকে একটা বস্তু পড়ছে, এই তো, তাই না? আরেকটা জিনিস কিন্তু ঘটে পড়ন্ত বস্তুর সাথে, কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা তোমরা, পড়ন্ত বস্তুর সাথে নিক্ষিপ্ত বস্তুটা মনে রাখো। ওকে, যদিও তোমাদের অতটা কমপ্লেক্স মেথড আসে না, ইন্টারমিডিয়েটে এগুলো বেশি থাকে, পড়ন্ত নিক্ষিপ্ত। তো পড়ন্ত বস্তুর ভাইয়া তিনটা সূত্র আছে। পড়ন্ত বস্তুর কি আছে? তিনটা সূত্র আছে, বাট তিনটা সূত্রেরই কমন কন্ডিশন গুলো আগে শুনে নাও। কমন কন্ডিশন গুলো এখানে আমি লিখে দিই। বিনা বাধা, বিনা বাধা, বিনা বাধা বলতে কি? কোনো বাধা থাকবে না। বাতাসের বাধা বলো আর যে কোনো বাধা বলো, কোনো বাধা থাকবে না। মানে যেই জায়গাটায় তুমি এই পড়ন্ত বস্তুর বিষয়টা এক্সপেরিমেন্ট করবা বা কল্পনা করবা ম্যাথমেটিক্যালি, যেখানে তুমি কাজ করবা, ওই জায়গায় তুমি এইটা ধরে নেবা, ওই জায়গায় কোনো বাতাস নাই বা অন্য যে কোনো ধরনের মানে মাঝখানে কোনো ধরনের বাধা নাই, ঠিক আছে? কোনো ধরনের বাধা নাই, বিনা বাধা, বিনা বাধা। আরেকটা জিনিস ধরে নিবা, তুমি যেই হাইট থেকে কাজ করবা, ওই হাইট থেকে যে বস্তুগুলাকে নিয়ে কাজ করবা, ওইখানে ওই হাইটে বস্তুগুলাকে স্থির থাকতে হবে। তাহলে স্থির অবস্থান, স্থির অবস্থান। আর তুমি যদি একাধিক বস্তু নিয়ে কাজ করো, একাধিক তুমি একসাথে দুইটা তিনটা বস্তু নিয়ে কাজ করতে পারো, তখন উচ্চতা যেন সমান হয়। তাহলে তুমি যে মিডিয়ামে কাজ করতেছো, ওই মিডিয়ামে কোনো ধরনের বাধা থাকা যাবে না, কোনো রেজিস্ট্যান্স ফোর্স থাকা যাবে না। আরেকটা কি হতে হবে? তুমি যেই উচ্চতাটা থাইকা, যে সার্টেন উচ্চতার থাইকা তুমি কাজ করবা, ওই সার্টেন উচ্চতায় যেন যে বস্তু নিয়ে কাজ করবা, ওই বস্তুটা যেন স্থির থাকে, অর্থাৎ ওই জায়গায় আদিবেগটা যেন জিরো হয়। ওকে, আরেকটা কি, যে তুমি একাধিক বস্তু নিয়ে কাজ করতে পারো, একাধিক বস্তু নিয়ে কাজ করার ক্ষেত্রে তুমি দেখবা প্রত্যেকটা বস্তু যেন সমান উচ্চতায় থাকে, ঠিক আছে? এই তিনটা জিনিস পড়ন্ত বস্তু তিনটা সূত্রের জন্যই ধ্রুব সত্য, ঠিক আছে? তিনটা সূত্রের ভিতরে আমরা প্রথম সূত্র দেখি। প্রথম সূত্র, এই জিনিস তিনটা প্রথমে রিমাইন্ড করবা। বিনা বাধায়, স্থির অবস্থান, সমান উচ্চতা,
থাইকা পড়ন্ত কোনো বস্তু, প্রথম সূত্র কি বলছে? সমান সময়ে সমান সময়ে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান দূরত্ব অতিক্রম করবে। অতিক্রম করবে, ঠিক আছে? দুইটা বস্তু, তিনটা বস্তু নিলা বিনা বাধাই, মাঝখানে কোনো বাধা নাই, স্থির অবস্থান। যে দুই তিনটা বস্তু নিয়েছো, যে পয়েন্টে নিয়েছো, সাপোজ এই উচ্চতায় নিয়েছো, এখান থেকে এইখানে, এইখানে বস্তুগুলো কি স্থির আছে, সমান উচ্চতা। এই উচ্চতাটা কি, তুমি যে তিন চারটা বস্তু নিয়েছো, দুইটা বস্তু নিয়েছো, একদম দুইটারই কি উচ্চতা সমান। এখন বস্তু দুটাকে তুমি ছাইড়া দিলা, ছাইড়া দিলে কি হবে? বস্তুটা কি করবে? সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তুমি ওপর থেকে কি নিলা? একটা হাতি নিলা আর একটা মশা নিলা, দুইটা কি ছাইরা দিলা। হাতি 5 সেকেন্ড পর যতটুকু নিচে নামবে, ওই মশাও 5 সেকেন্ড পর ততটুকু নিচে নামবে। বুঝা গেছে? খুবই ইজি। তারপর দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র বলে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর বেগ ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের কি সমানুপাতিক। নির্দিষ্ট সময় পর বেগ ভি কি ওই সময়ের সমানুপাতিক। ভি সমানুপাতিক টি। তাহলে একটা তুমি বস্তু নিয়ে কাজ করতেছো, মাঝখানে কোনো বাধা নাই, স্থির অবস্থান থেকে কাজ করতেছো, সমান উচ্চতা তুমি নিতে পারো, একাধিক বস্তু নিয়ে কাজ করলে সমান উচ্চতার কথা বলবা। তুমি নির্দিষ্ট সময় পর যখন বস্তুটা ছেড়ে দিলা, পড়তেছে, একটা পয়েন্ট থেকে পড়তেছে, নির্দিষ্ট সময় পর তো কি, বস্তুটা যখন আস্তে আস্তে পড়বে, স্থির অবস্থান, বেগ 0 ছিল, আস্তে আস্তে তো তার বেগ বাড়বে। তো নির্দিষ্ট সময় পর বেগ ওই সময়ের কি সমানুপাতিক, অর্থাৎ সময় যত যাবে বেগটাও কি ততই বাড়তে থাকবে। ঠিক আছে? তুমি মনে করো এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ, এইখান থেকে একটা বস্তুকে তুমি কি ফেলতে দিলা, ঠিক আছে? তো ধরলাম বস্তুটা এইখানে আসলো, এইখানে যে বস্তুটা আসলো সময় লাগছে সাপোজ টি1, এইখানে বেগটা কি v1, ঠিক আছে? তারপর এইখানে আসলো, এইখানে সাপোজ এই সময়টা ধরলাম টি1, এই সময়টা ধরলাম 2t1, তাহলে এইখানে বেগটা হবে কি 2v1, ঠিক আছে? অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, সময় দ্বিগুণ হয়েছে, বেগটাও দ্বিগুণ হয়ে গেছে। ওকে, এবার 3 নাম্বার সূত্র। তিন নাম্বার সূত্র বলে কি, নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট সময় পর কি অতিক্রান্ত দূরত্ব h কি ওই সময়ের
বর্গের সমানুপাতিক, এই সমানুপাতিক টি স্কয়ার। ঠিক আছে, এইটাও সেম। এবার মনে করো সময় যদি দ্বিগুণ হয় তাহলে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তিনটা সূত্র হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। এই পড়ন্ত বস্তুর সূত্র কে দিয়েছিল, কোন বিজ্ঞানী দিয়েছিল? বিজ্ঞানী গ্যালিলিও। গ্যালিলিও কি করেছিল, ওই যে ইতালির রোমে একটা টাওয়ার আছে, ওটাকে কি হেলানো টাওয়ার বলে, ওই হেলানো টাওয়ারের উপরে উঠে ও দুইটা বল নিয়েছিল, একটা হচ্ছে লোহার বল, একটা হচ্ছে কাঠের বল। দুইটা বলই প্রায় কি সমান, কিন্তু তাদের কি একটা ভারী, লোহারটা ভারী, কাঠেরটা হালকা। ও দুইটা বল নিয়ে যায় উপর থেকে ফেললো, দেখলো দুইটা বল কি প্রায় সেম, মানে একই টাইমেই পড়েছে। তুমি এটা নিজেই এক্সপেরিমেন্ট করে দেখতে পারবা তোমার বাসাতেই। সাপোজ আমি এখানে করে দেখাতে পারবো না, তুমি নিজে এটা করবা। সাপোজ এক হাতে কলম নিলা, এক হাতে স্কেল নিলা, দেন দুইটা ফেলে দেখবা, এবার 19-20 প্রায় ওই সেম সময়ে পড়তেছে। তুমি এই সূত্রগুলাও ওই পড়ন্ত বস্তু থেকে চাইলে বের করতে পারো। হ্যাঁ, এই সূত্রগুলাও বের করতে পারবা, কিন্তু আসলে ওই ধরনের এটা করা সম্ভব না। তুমি মেনলি এটা বের করতে পারবা খুব ইজি, যে ওই দুই ভরের বস্তু নিবা, দুইটা ভরের বস্তু সমান উচ্চতা থেকে ফেলে দেখবে একসাথে মাটিতে স্পর্শ করছে। তার মানে এখানে মেন খেলাটা দেয় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আচ্ছা, এবার পড়ন্ত বস্তু তো আমরা বেসিক দেখলাম। পড়ন্ত বস্তুর জন্য সূত্রের বিহেভিয়ার গুলা কেমন, যে গতির সূত্রগুলা যেগুলো ছিল। আচ্ছা, গতির সূত্রের কোথায় কোথায় ত্বরণ ছিল বলো তো? প্রথমেই আমি ত্বরণের যদি সূত্রটা দেখি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। দেন এই সূত্রকে আমরা ভাঙাই কি পেয়েছিলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সূত্র একটা পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার পড়ন্ত বস্তু এখানে কোন ত্বরণটা কাজ করছে বলো, কোন ত্বরণটা কাজ করছে? উপর থেকে একটা বস্তু পড়ছে, তখন কোন ত্বরণে পড়ে? অভিকর্ষ ত্বরণে পড়ে। তাহলে ইউ প্লাস কি, জিটি, ইউ প্লাস জিটি। এটা কিসের ক্ষেত্রে? পড়ন্ত। এইটা মাথায় রাখো, এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। একটা বস্তু উপর থেকে কি ভূমিতে পড়ছে। এটার কারণ আমি বলি, ইউটা কোথায়? এইখানে। আর ভিটা কোথায়? এইখানে, এই ভূমিতে, তাই না? উপর এটা আদি অবস্থা, এটা শেষ অবস্থা। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ জি, এটা অলওয়েজ নিচের দিকে কাজ করে। এটা অলওয়েজ নিচের দিকে কাজ করে। এইবার মনে করো তুমি এখন এইখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করবা, তাহলে ইউটা এইখানে আর ভিটা এই নিক্ষেপ হওয়ার পর এইখানে। ঠিক আছে, এটা শেষ বেগ। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ অধিক সব সময় নিচের দিকে। এখন দেখো এইখানে বেগের দিকটা কোন দিকে? নিচের দিকে না? এই যে ইউ তো 0, ভিটা হয় কত? ম্যাক্সিমাম। ভিটা ম্যাক্সিমাম, ইউ 0, ভি ম্যাক্সিমাম। তাহলে ভিটা বেগের দিকটা কোন দিকে? এই দিকে আস্তে আস্তে বাড়ছে, ত্বরণও একই দিকে কাজ করছে। তাহলে দেখো বেগের দিক আর ত্বরণের দিক কি দুইটাই কি সেম? বেগের দিক আর ত্বরণের দিক দুইটাই কি সেম। এই জায়গায় দেখো এখানে ইউটা ম্যাক্সিমাম হয়ে যায় না? আর একটা সার্টেন উচ্চতায় যাওয়ার পর কি বেগ ওইখানে 0 হয়ে যায়, দেন বস্তুটা আবার নিচে পড়ে। তাহলে এইখানে বেগের দিক কোন দিকে? উপরের দিকে। বেগের দিকটা কোন দিকে? উপরের দিকে। ত্বরণের দিকটা কি নিচের দিকে। একটা আরেকটার বিপরীত দিক। বেগ ত্বরণ এগুলা কি ভেক্টর রাশি। তাহলে এই বস্তুটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য। জাস্ট যখন তুমি নিক্ষিপ্ত বস্তুর জন্য কাজ করবা তখন হয়ে যাবে কি ইউকেল ইউ মাইনাস জিটি, মাইনাস জিটি। এই মাইনাসটা কেন নিলাম? কারণ কি দিক বিপরীত।
মাইনাস কেন নিলাম? দিকটা হচ্ছে বিপরীত, ভি এর দিক আর জি এর দিক আলাদা, এগুলা ভেক্টর, দিক বিপরীত। তাহলে আমাকে এটা কনসিডার করতে হবে, কনসিডারে নিয়ে আসতে হবে যে দিক বিপরীত, তাহলে সাইনটা চেঞ্জ করে দিতে হবে। তোমরা জানো কি প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত প্লাস, তাই না? এই তো, তাহলে এইটা দেখলাম। এখন বাকি সূত্রগুলো তুমি আশা করি বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি এটা তো শেষ বেগের দেখলাম, যদি আমরা ওইখানে দেখি যে আমাদের গতির যে কি এস ইকুয়াল ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার, এবার এস এর জায়গায় আমরা এইচ নিব, কারণ এখানে আমাদের মেনলি এস আর এইচ দুইটাই একই, বাট এইচটা নেব হাইট, যেহেতু আমাদের কাজটা হাইট নিয়ে, তাই আমরা ওইটাকে এক্সপ্রেস করার জন্য এইচটা নিব, ঠিক আছে? তাহলে ইউটি প্লাস কি হবে হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার, জি তো নিচের দিকেই, আর এইচটা বলতে এই যে এই পয়েন্ট থেকে আস্তে আস্তে তো সে দূরত্ব অতিক্রম করছে, তাই না? আস্তে আস্তে করছে, দেন পুরা এইচ দূরত্বটা সে অতিক্রম করছে, তাহলে আস্তে আস্তে সে এইদিকে অতিক্রম করতেছে, জি তো নিচের দিকেই আছে, তাহলে এখানে পজিটিভ। আর এইখানে আস্তে আস্তে কি সে এই দিক থেকে উপরে যাচ্ছে, তার মানে দূরত্বটা কি আস্তে আস্তে এইদিকে বাড়তেছে, দেন এইচ উচ্চতা পর্যন্ত যাচ্ছে, তাহলে আর ত্বরণের দিকটা কোন দিকে? নিচের দিকে, তাহলে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, আরেকটা, আর ভি এর সূত্র এটার ক্ষেত্রে যেরকম ওইটার ক্ষেত্রেও সেরকম, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, আর এখানে কি হবে তাহলে? ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, ঠিক আছে? তাহলে এই পার্টটা কি পড়ন্তের জন্য আলাদা করে রাখি, আর এই পার্টটা নিক্ষিপ্ত, ঠিক আছে? নিক্ষিপ্ত। তাহলে বলো, এই এই তিন সূত্রগুলা দেখে বুঝতে পারলা? আর পড়ন্ত নিক্ষিপ্তর ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে বুঝতে পারলা কিনা বলো? এগুলাতে কেন মাইনাস হলো এটাও বুঝতে পারলা? আচ্ছা, আচ্ছা, এইবার একটা জিনিস, এই সূত্রটা থেকে আমরা একটা জিনিস দেখবো, ঠিক আছে? এই সাইডেই দেখি, একটু কালারটা চেঞ্জ করি, ভালো লাগছে না। এই সূত্রটা থেকে একটা জিনিস দেখবো, এই সূত্রটা কি এখানে আমি লিখি, ভি স্কয়ার ইকুয়াল কি ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। এটা কিসের ক্ষেত্রে? এটা একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? আমি একটা বেগে একটা বস্তুকে নিক্ষেপ করি, দেন এটা একটা হাইট পর্যন্ত যায়, হাইট পর্যন্ত গিয়ে কি হয়, ওইখানে বস্তুটা থেমে যায়, তারপর বস্তুটা আবার নিচে পড়ে, তার মানে একটা হাইট উচ্চতায় যাওয়ার পর কি বস্তুটার বেগ শূন্য হয়ে যায়, তাহলে শেষ বেগটা কি জিরো হয়ে যায়। আর আমি ম্যাক্সিমাম বেগ দিয়ে আদি বেগ দিয়ে এটাকে কি নিক্ষেপ করেছি, আর শেষ বেগটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে একটা এইচ উচ্চতায় যাওয়ার পর, তাহলে জিরো ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি টু জি এইচ ইকুয়াল ইউ স্কয়ার। এখান থেকে আমরা যদি এইচ লিখি তাহলে এইচ ইকুয়াল কি হবে? ইউ স্কয়ার বাই টু জি। এই এইচটা কি? এইচটা হচ্ছে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। তাহলে তোমাকে যদি আমি বলি যে তুমি 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে উপরের দিকে ছুড়লা, কতটুকু উচ্চতায় উঠবে, তাহলে তুমি ওইটা ওইখান থেকে বের করতে পারবা, ঠিক আছে? তো এটা দেখলাম, আরো কিছু সূত্র এখান থেকে দাঁড় করানো যায়, বাট তোমাদের আসলে এত কিছু আসে না, তোমাদের পড়ন্ত বস্তু থেকে আসলে ওইরকম ম্যাথই থাকে না, তারপরে যদি থাকে এই যে এই সূত্রগুলা দেখলাম, এখানে দেখলাম, আর এইখানে নিক্ষিপ্তর ক্ষেত্রে দেখলাম, এগুলো দিয়েই করতে পারবা। আর এই সূত্রগুলোকে আবার পরিবর্তিত রূপে নিয়ে আসা যায়, তুমি এইখানেও কি ভি জিরো নিতে পারো, ঠিক আছে? সরি, এই যে এইখানে
তারপরে আরেকটা নিতে পারো যে সময় বের করার সূত্র, যে পতন কালটা কত, এটাও নিতে পারো। এটা তুমি কোনটা দিয়ে করতে পারবা? এই সূত্র দিয়ে। এটা তোমাকে দেয় যে ঠিক আছে সর্বোচ্চ যে উচ্চতায় যাবে, তো এই চাইতে তার কত সময় লাগবে। তাহলে ভি কি হয়ে যায়? সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে যায়, আর থাকে কি ইউ মাইনাস কি জি টি। তাহলে আমাকে টাইমটা বের করতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় যাইতে কত সময় লাগে। তাহলে টি হবে কি? টি হবে ইউ বাই কি জি। ঠিক আছে, তুমি ওইখান থেকে কি উত্থান কালটা বের করতে পারবা যে সর্বোচ্চ উচ্চতায় যাইতে কত সময় লাগে। আবার পড়ন্ত বস্তুর সূত্র কাজে লাগায় তুমি কি পতন কালটাও বের করতে পারবা। দেন তুমি যে মোট উত্থান কাল আর পতন কাল দিয়ে পুরো পর্যায়কালটাই তুমি বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এইটা কি? এটা হলো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা, আর এটা কি যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে এটাকে তোমরা কি উত্থান কাল বলো। উত্থান কাল। তো আমরা মোটা দাগে এই অধ্যায়টা শেষ করলাম। বেসিক আলোচনা দেখলাম, দুইটা ম্যাথ প্র্যাকটিস করেছি, গ্রাফগুলা দেখেছি। আর এরপরে একটা ক্লাস আসবে, ওই এক ক্লাসে তোমাদের হচ্ছে বোর্ডের সিকিউ আর এমসিকিউ গুলা থাকবে। তো তোমরা এর আগে একটা ক্লাস শুরু হয়েছিল গতির, এরপরে আরেকটা ক্লাস হলো ইনশাল্লাহ, এরপরে এই ক্লাসটাও খুব শীঘ্রই আসবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, সামনে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।